আর অবস্থা, তুমি টেলিফোন করেছ কেন? জরুরি একটা খবর দেবার জন্যে টেলিফোন করেছিলাম। এখন আপনার কথাবার্তা শুনে ভুলে গেছি। বাসায় আসো না কেন? চলে আসব। এখন কয়েকদিন একটু ব্যস্ততা কমলেই চলে আসব। তোমার আবার কিসের ব্যস্ততা? নিষ্পাপ মানুষ খুঁজে বেড়াচ্ছি খালুজান। কি খুঁজে বেড়াচ্ছ? নিষ্পাপ মানুষ। টেলিফোনেই শুনলাম ঝনঝন শব্দে কি যেন ভাঙল। খালুজান খট করে টেলিফোন নামিয়ে রাখলেন। আমার মনে হয় পালিয়ে গেলেন। দুপুরের খাবার খাচ্ছি ছাপড়া হোটেলে। রুটি ডাল গোশত। গরম গরম রুটি ভেজে দিচ্ছে। ডাল গোশত ভয়াবহ ধরনের ঝাল। জিহ্বা পুড়ে যাচ্ছে। কিন্তু খেতে হয়েছে চমৎকার। আমাকে খাওয়াচ্ছে একলেমুর মিয়া। সে আজ বড়ই চুপচাপ। অন্য সময় নিচু গলায় সারাক্ষণ কথা বলত, উচ্চ শ্রেণীর কথাবার্তা। আজ কিছুই বলছে না, কারণ তার মেয়েটাকে সে দুদিন ধরে খুঁজে পাচ্ছে না। এটা কোনো বড় ব্যাপার না। মেয়েটা পাগলা টাইপের, প্রায়ই উধাও হয়ে যায়, আবার ফিরে আসে। একলেমুর মিয়া আতিথেয়তার কোনো ত্রুটি করল না। খাওয়ার শেষে মিষ্টি পান এনে দিল, সিগারেট এনে নিজেই ধরিয়ে দিল। একলেমুর মিয়া, জি ভিক্ষা করতে কেমন লাগে বলো দেখি? ভালো লাগে। কত নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়। এক এক মানুষ এক এক কিসিমের। বড় ভালো লাগে। একলেমুর মিয়া খিকখিক করে হাসছে। আমি বললাম, হাসছ কেন? একবার কি হয়েছে হুনেন ভাই সাব, গাড়ির মধ্যে এক ভদ্রলোক বহা আছে। আমি হাতটা বাড়াইয়া বললাম, ভিক্ষা দেন আল্লাহর নামে। সাথে সাথে এই লোক হাত বাড়াইয়া দিছে আমার গালে এক চড়। কেন? এইটাই তো কথা। কি কইলাম আফনেরে, নানান কিসিমের মানুষ এই দুনিয়ায়, এরার সাথে পরিচয় হওয়া একটা ভাগ্যের কথা। ঠিক কইলাম না? ঠিক না বেঠিক বুঝতে পারছি না। এই এক সারো কথা বলছেন ভাইজান। ঠিক বেঠিক বুঝা দেয়। ক্ষণে মনে লয় এইটা ঠিক, ক্ষণে মনে লয় এইটা ঠিক না। চড় দেওয়ার পর ওই লোক কি করল? গাড়ি করে চলে গেল, সাথে সাথে যায় নাই। লাল বাত্তি জ্বলতেছিল। যাইব কেমনে? সবুজ বাত্তির জন্য অপেক্ষা করতেছিল। তোমাকে কিছু বলেনি? যে না। অনেকক্ষণ তাকাইয়াছিল, কিছু বলে নাই। তুমি কি করলে? আমি হাসছি। সিগারেট শেষ টান দিতে দিতে আমি বললাম, ওই লোকের সঙ্গে তোমার তো আবার দেখা হয়েছিল, তাই না? বুঝলেন কেমনে? আমার সেরকমই মনে হচ্ছে। ধরছেন ঠিক। ওনার সঙ্গে দেখা হয়েছে, ঠিক আগের জায়গাতেই দেখা হয়েছে। আমি বললাম, স্যার আমারে চিনছেন? ওই যে চড় মারছিলেন। লোকটা কি বলল? কিছু বলে নাই, তাকাইয়াছিল। তবে আমার চিনতে পারছে। বড়ই মজার এই দুনিয়া ভাই সাব। লোকে দুনিয়ার মজাটা বুঝে না। মজা বুঝলে দুঃখ কম পাইত। উঠি একলেমুর মিয়া। আমি উঠলাম। একলেমুর ফার্মগেটের ওভারব্রিজে গামছা বিছিয়ে বসে পড়ল। প্রায় সঙ্গে সঙ্গেই একজন একটা ময়লা 1 টাকার নোট ছুঁড়ে ফেলল গামছায়। একলেমুর নিচু গলায় বলল, অচল নোট, টেপ মারা, ছিঁড়া, কেউ নেয় না। ফকির রে দিয়া দেয়। এক কামে 2 কাম হয়, সোয়াব হয়, আবার অচল নোট বিদায় হয়। মানুষ খালি সোয়াব চায়, সোয়াব। অত সোয়াব দিয়া হইব কি? দুপুরে আমার ঘুমের জন্যে নির্দিষ্ট জায়গা আছে, পার্ক। কখনো সোহরাওয়ার্দী উদ্যান, কখনো চন্দ্রিমা উদ্যান, কখনো সস্তা দরের কোনো মিউনিসিপ্যালিটি পার্ক। যখন যেটা হাতের কাছে পাই, ফার্মগেট থেকে চন্দ্রিমা উদ্যান এবং সোহরাওয়ার্দী উদ্যান দুটাই সমান দূরত্বে। তবে সোহরাওয়ার্দী উদ্যান আমার প্রিয়। সেখানকার বেঞ্চগুলো ঘুমানোর জন্যে ভালো। তাছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে ড্রামা অনেক বেশি। দুপুরে ঘুমিয়ে পড়ার আগে মজার মজার সব দৃশ্য দেখা যায়। কদিন ধরেই দেখছি স্কুলের ড্রেস পরা এক মেয়ে মাঝবয়সী এক লোকের সঙ্গে পার্কে ঘোরাঘুরি করছে। লোকটার হাবভাবেই বোঝা যায় মতলব ভালো না। সুযোগ মতো লোকটাকে একটা শিক্ষা দিতে হবে। আরাম করে শুয়ে আছি। গাছের পাতার ফাঁক দিয়ে ফিল্টার হয়ে রোদ এসে গায়ে পড়েছে। আরাম লাগছে। স্কুলের ওই মেয়েটিকে দেখা যাচ্ছে, আচার খাচ্ছে। সঙ্গে মিচকা শয়তানটা আছে। মিচকা শয়তানটা বসার জায়গা পাচ্ছে না। ভালো ভালো সব জায়গা দখল হয়ে আছে। মিচকাটা হতাশ গলায় বলল, পলিন, কোথায় বসি বলো তো? পলিন মেয়েটা মুখভর্তি আচার নিয়ে বলল, বসব না, হাঁটব। লোকটা মেয়েটার বগলের কাছে মুখ দিয়ে কি যেন বলল। পলিন মাথা ঝাঁকিয়ে বলল, কেন শুধু অসভ্য কথা বলেন? লোকটা হে হে করে হাসছে। লোকটার কথা শুধু যে অসভ্য তাই নয়, হাসিটাও অসভ্য। ঠাস করে এর গায়ে একটা চড় বসিয়ে দিয়ে আবার নির্বিকার ভঙ্গিতে শুয়ে ঘুমিয়ে পড়লে কেমন হয়? সভ্য সমাজে আজগুবি কিছু করা যায় না। আমি চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। কাল সারারাত ঘুম হয়নি। ঘুম না হবার কোনো কারণ ছিল না।
কারণ ছাড়াই এই পৃথিবীতে অনেক কিছু ঘটে। দিনের আলো ফোটা পর্যন্ত অপেক্ষা করে ঘুমোতে গেলাম। সঙ্গে সঙ্গে চোখ ভর্তি ঘুম। কতক্ষণ ঘুমিয়েছি জানি না। ঘুম ভাঙল স্বপ্ন দেখেও। আমার বাবাকে স্বপ্নে দেখলাম। তিনি আমার গা ঝাঁকাতে ঝাঁকাতে বলছেন, এই হিমু, হিমু, ওঠ, তাড়াতাড়ি ওঠ, ভূমিকম্প হচ্ছে, ধরণী কাঁপছে। আমি ঘুমের মধ্যেই বললাম, আহ, কেন বিরক্ত করছ? বাবা ভরাট গলায় বললেন, প্রাকৃতিক দুর্যোগের মতো মজার ব্যাপার আর হয় না। ভেরি ইন্টারেস্টিং। এই সময় চোখ কান খোলা রাখতে হয়। তুই বেকুবের মতো শুয়ে আছিস, ঘুমোতে দাও বাবা, তোর ঘুমোলে চলবে না। মহাপুরুষদের সবকিছু জয় করতে হয়। ক্ষুধা, তৃষ্ণা, ঘুম। ঘুম হচ্ছে দ্বিতীয় মৃত্যু। সাধারণ মানুষ ঘুমায়, অসাধারণরা জেগে থাকে। দয়া করে ঝাঁকুনি বন্ধ করো প্লিজ। আমার ঘুম ভাঙল। আমি বিছানায় উঠে বসলাম। চৌকি কাঁপছে। দেয়ালে রবীন্দ্রনাথের ছবিওয়ালা এক ক্যালেন্ডার। সেই রবীন্দ্রনাথও কাঁপছেন। আমি বুঝতে পারছি না এটাও স্বপ্নের কোনো অংশ কি না। মানুষের স্বপ্ন অসম্ভব জটিল হতে পারে। না, এটা বোধহয় স্বপ্ন না, বোধহয় সত্যি। কটকট কটকট শব্দ হচ্ছে। অনেক দিন পর ভূমিকম্প অনুভব করছি। আমি বালিশের নিচ থেকে সিগারেট বের করলাম। স্বপ্ন সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হবার জন্যে সিগারেট ধরানো। স্বপ্ন শুধু যে বর্ণহীন তাই না, গন্ধহীনও। সিগারেট ধরাবার পর তার উৎকট গন্ধ যদি নাকে আসে, তাহলে বুঝতে হবে এটা স্বপ্ন নয়, সত্য। কেউ একজন আজান দিচ্ছে। এই সময় আজানের অর্থ হল বিপদ, মহাবিপদ। হে আল্লাহ, রক্ষা করো, বিপদ থেকে বাঁচাও। সিগারেট ধরাতে পারছি না। হাত কাঁপছে। শরীরের প্রতিটি জীবিত কোষের ডিএনএ অণু সুদূর অতীত থেকে ভয়ের স্মৃতি নিয়ে এসেছে। সে ভূমিকম্পের মতো অস্বাভাবিক অবস্থায় আমাদের ভয় পাওয়াবেই। ভয় পাইতে না চাইলেও ভয় পাওয়াবে। আগুন দেখলে আমরা তেমন ভয় পাই না। ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় ছুটে পালিয়ে যাই না। একটু দূরে দাঁড়িয়ে থাকি। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, কিন্তু ভূমিকম্পের সামান্য কম্পনেই তীব্র ইচ্ছা করে ছুটে কোথাও চলে যেতে। না, ভয় পেলে চলবে না। মনকে শান্ত করতে হবে, স্থির করতে হবে। সিগারেট ধরালাম। তামাকের উৎকট গন্ধ। এটা স্বপ্ন নয়, এটা সত্যি। ভূমিকম্প হচ্ছে। পরপর দুটা ঝাঁকুনি। ভয় কমছে, মন শান্ত হয়ে আসছে। চারপাশের পৃথিবীকে এখন আর অবাস্তব মনে হচ্ছে না। ছোট্ট একটা ভূমিকম্প হয়েছে। রিক্টার স্কেলে এর মাপ ২-৩-এর বেশি হবে না। পরপর দুবার সামান্য ঝাঁকুনি, এতেই হইচই, ছোটাছুটি। আমার পাশের ঘরে তাস খেলা হচ্ছিল। গতকাল রাত ১১টায় শুরু হয়েছিল, এখন সকাল ৮টা, এখনও চলছে। ছুটির দিনে পয়সা দিয়ে খেলা হয়, ম্যারাথন চলে। তাসুরেরা তাস ফেলে প্রথম হইচই করে বারান্দায় এলো, তারপর সবাই একসঙ্গে ছুটল সিঁড়ির দিকে। মনে হচ্ছে এরা সিঁড়ি ভেঙে ফেলবে। আমি সিগারেট টানছি। ছুটে নিচে যাবার তেমন কোনো পরিকল্পনা নেই। তবে অবহেলার ভঙ্গি করে বিছানায় শুয়ে থাকারও অর্থ হয় না। প্রকৃতি ভয় দেখাতে চাচ্ছে, আমার উচিত ভয় পাওয়া। বাঁচাও বাঁচাও বলে রাস্তায় ছুটে যাওয়া। ভয় পেয়ে দল বেঁধে ছোটাছুটিরও আনন্দ আছে। আমি দরজার বাইরে এসে দেখি, বারান্দায় দবির খাঁ বসে নামাজের উজু করছেন। সকাল ৯টা, কোনো নামাজের সময় না। দবির খাঁ প্রায় সারারাত জেগে থেকে শেষরাতে ঘুমিয়ে পড়েন বলে ফজরের নামাজ পড়তে বেলা হয়। দবির খাঁ আমার দিকে তাকিয়ে ভীত গলায় বললেন, হেমু, ভূমিকম্প। আমার নাম হেমু নয়, হিমু। দবির খাঁ কখনো হিমু বলেন না। মনে হয় তিনি কারান্ত শব্দ বলতে পারেন না। হেমু সাহেব, ভূমিকম্প। নামেন নামেন, রাস্তায় যান। আপনি বসে আছেন কেন? আপনিও যান। দবির খাঁ হতাশ চোখে তাকাল। তখন মনে পড়ল, এই লোকের পায়ে সমস্যা আছে, হাঁটতে পারে না। মাটিতে বসে ছেঁচড়ে ছেঁচড়ে এক জায়গা থেকে আর এক জায়গায় যায়। তার পক্ষে দোতলা থেকে একতলায় একা নামা সম্ভব নয়। নিচে নামতে চাইলে আমি ধরাধরি করে নামাতে পারি। নামবেন? নাকি বসে বসে নামাজ পড়বেন? আপনার অজু কি শেষ হয়েছে? দবির খাঁ মনস্থির করতে পারছেন না। আমি বললাম, ধরুন, শক্ত করে আমার হাত নামিয়ে দিচ্ছি। দবির খাঁ ক্ষীণ গলায় বললেন, যা হবার হয়ে গেছে, আর বোধহয় হবে না। হবে। ভূমিকম্পের নিয়ম হল প্রথম একটা ছোট ওয়ার্নিংয়ের মতো, সবাই যাতে সাবধান হয়ে যায়। তারপর এটা বড়, যাকে বলে হেভি ঝাঁকুনি। বলেন কি, নামবেন নিচে? জি নামব, অবশ্যই নামব।
দবির খাঁ গন্ধমাদন পর্বতের কাছাকাছি। আমার পক্ষে একা তাকে নামানো প্রায় অসম্ভব কাজের একটি। ডুবন্ত মানুষ যেভাবে অন্যের গলা জড়িয়ে ধরে, তিনিও সেভাবে হাতে আমার গলা চেপে ধরেছেন। আমরা দুজন প্রায় ফুটবলের মতো গড়িয়ে সিঁড়ি দিয়ে নামছি। কলঘরে মেসের ঝি ময়নার মা বাসন ধুতে বসেছে। ভূমিকম্পের বিষয়ে সে নির্বিকার, একমনে বাসন ধুয়ে যাচ্ছে। আমাদের নামার দৃশ্যে সে খানিকটা আলোড়িত হল, মুখে আঁচল চাপা দিয়ে হাসছে। দবির খাঁ চাপা গলায় বললেন, মাগির কারবার দেখেন, দেখছেন কাপড়চোপড়ের অবস্থা, এই রকম কাপড় পরার দরকার কি? নাংটা থাকলেই হয়। ময়নার মার স্বাস্থ্য ভালো, সে দেখতেও ভালো, মায়া মায়া চোখমুখ, কাজকর্মেও অত্যন্ত ভালো। শুধু একটাই দোষ, তার কাপড়চোপড় ঠিক থাকে না, কিংবা সে নিজেই ঠিক রাখে না। মুখে আঁচল চাপা দিয়ে সে হাসছে, তার ব্লাউজের সব কটি বোতাম খোলা, এদিকে তার ভ্রুক্ষেপও নেই। দবির খাঁ চাপা গলায় বললেন, হেমু সাহেব, দেখলেন মাগির অবস্থা? ইচ্ছা করে বোর্ডারদের বুক দেখিয়ে বেড়ায়। শেষ জামানা চলে এসেছে, একেবারে শেষ জামানা। লজ্জা শরম সব উঠে গেছে। আইএমই জাহেলিয়াতের সময় যেমন ছিল, এখনও তেমন। আমার রাস্তায় দাঁড়িয়ে ভূমির দ্বিতীয় কম্পনের জন্যে অনেকক্ষণ অপেক্ষা করলাম, কিছুই হল না। দবির খাঁকে রাস্তার একপাশে বসিয়ে দিয়েছি, তিনি সিগারেট টানছেন। তাকে ঘিরে ছোটখাটো একটা জটলা। কেউ বোধহয় মজার কোনো গল্প করছে। আমি দূরে আছি বলে গল্পের কথককে বুঝতে পারছি না। আমি ইচ্ছা করেই দবির খাঁর কাছ থেকে দূরে সরে আছি। এই পর্বতকে আবার দোতলায় টেনে তোলা আমার কর্ম নয়। এই পবিত্র দায়িত্ব অন্য কেউ পালন করুক। হিমুনা, এদিকে শুনে জানত। আমাদের মেসের মালিক বিরক্ত মুখে আমাকে ডাকলেন। এই লোকটা আমাকে দেখলেই বিরক্ত হন। যদিও মেসের ভাড়া আমি খুব নিয়মিত দেই এবং কখনো কোনো রকম ঝামেলা করি না। আমি হাসি মুখে ভদ্রলোকের কাছে গেলাম। আন্তরিক ভঙ্গিতে হাসার চেষ্টা করতে করতে বললাম, কি ব্যাপার সিরাজ ভাই? আমার হাসিতে তিনি আরও রেগে গেলেন বলে মনে হয়। চোখমুখ কুঁচকে বললেন, আপনি কোথায় থাকেন, কি করেন কে জানে, আমি কোনো সময় আপনাকে খুঁজে পাই না। এই তো পেলেন। এর আগে আমি 4 বার আপনার খোঁজ করেছি। যতবার খোঁজ নেই শুনি ঘর তালাবদ্ধ। থাকেন কোথায়? রাস্তায় রাস্তায় থাকি। রাস্তায় রাস্তায় থাকলে খামাখা মেশে ঘর ভাড়া করে আছেন কেন? ঘর ছেড়ে দেবেন, সামনের মাসের 1 তারিখে ছেড়ে দেবেন। এটা বলার জন্যেই খোঁজ করছিলেন? হোঁ, রাখতে চাচ্ছেন না কেন? আমি কি কোনো অপরাধ করেছি? সিরাজ মিয়া রাগী গলায় বললেন, কাকে মেসে রাখব, কাকে রাখব না, এটা আমার ব্যাপার। আপনাকে আমার পছন্দ না। ও আচ্ছা, মাসের 1 তারিখ ঘর ছেড়ে দেবেন। মনে থাকবে? কোনোরকম তেড়িবেড়ি করার চেষ্টা করবেন না। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কি করে বাঁকা করতে হয় আমি জানি। সিরাজ মিয়া তর্জনী বাঁকা করে আমাকে বাঁকা আঙুল দেখিয়ে দিলেন। আমি সহজ গলাতেই বললাম, এটাই আপনার কথা, না আরও কথা আছে? এইটাই কথা, আমি বললাম। কঠিন কথাটা তো বলা হয়ে গেল, এখন সহজ হন। সহজ হয়ে একটু হাসুন দেখি। সিরাজ মিয়া হাসলেন না। তবে দবির মিয়াকে ঘিরে যে দলটা জটলা পাকাচ্ছিল, সে দলটার ভেতর থেকে হো হো হাসির শব্দ উঠল। হাসির অনেক ক্ষমতার ভেতর একটা ক্ষমতা হল হাসি ভয় কাটিয়ে দেয়। এদের ভয় কেটে গেছে, এরা কিছুক্ষণের মধ্যেই মেষবাড়িতে ফিরে যাবে। তাস খেলা আবার শুরু হবে। দবির খাঁ অজু করে তার ফজরের কাজা নামায় শেষ করবেন। ছুটির দিনের ভোরবেলায় একটা ছোটখাটো ভূমিকম্প হওয়াটা মন্দ না। চারদিকে উৎসব ভাব এসে গেছে। বড় একটা বিপদ হওয়ার কথা ছিল, হয়নি। সেই আনন্দের সঙ্গে যুক্ত হয়েছে সহমর্মিতার আনন্দ। বড় ধরনের বিপদের সামনেই একজন মানুষ অন্য একজনের কাছে আশ্রয় খোঁজে। পৃথিবীতে ভয়াবহ ধরনের বিপদ আপদেরও প্রয়োজন আছে। মেসে আজ ইমপ্রুভড ডায়েটের ব্যবস্থা হচ্ছে। মাসের প্রথম সপ্তাহের বৃহস্পতিবার ইমপ্রুভড ডায়েট হয়। আজ 3য় সপ্তাহ চলছে। ইমপ্রুভড ডায়েটের কথা না, ভূমিকম্পের কারণেই এই বিশেষ আয়োজন। আমি ইমপ্রুভড ডায়েটের ঝামেলা এড়াবার জন্যে দরজা বন্ধ করে শুয়ে আছি। হাতে 10টা টাকাও নেই। ইমপ্রুভড ডায়েটের ফেরে পড়লে 20-25 টাকা চাঁদা দিতে হবে। কোত্থেকে দেব? এর চেয়ে শুয়ে শুয়ে নিষ্পাপ মানুষের প্রাথমিক তালিকাটা করে ফেলা যাক। একলেমুর মিয়ার নাম লেখা যেতে পারে। ভিক্ষা করা ছাড়া আর কোনো পাপ তার আছে বলে মনে হয় না। ভিক্ষা নিশ্চয়ই পাপের পর্যায়ে পড়ে না। এই পৃথিবীর অনেক মহাপুরুষই ভিক্ষাবৃত্তি করতেন। তাছাড়া একলেমুর মিয়ার কিছু সুন্দর নিয়ম কানুনও আছে। যেমন সে ভিক্ষার টাকা জমা করে রাখে না,
সন্ধ্যার পর যা পায় তার পুরোটাই খরচ করে ফেলে। অন্য ভিক্ষুকদের রাতের খাওয়া খাইয়ে দেয়। খাতায় লিখলাম ১ একলেমুর মিয়া, পেশায় ভিক্ষুক, বয়স ৪৫ থেকে ৫৫, ঠিকানা জোনাকি সিনেমা হলের গাড়ি বারান্দা, শিক্ষা ক্লাস 3 পর্যন্ত। ২ মনোয়ার উদ্দিন, পেশায় ব্যাংকের জুনিয়র অফিসার, শিক্ষা BA অনার্স। এই পর্যন্ত লিখেই থমকে যেতে হল। মনোয়ার উদ্দিন আমার পাশের ঘরে থাকেন। তার সম্পর্কে বিশেষ কিছুই জানি না, শুধু মনে হয় লোকটা ভালো। তাকে একদিন দেখেছি আমার কলঘরে একটা ৬-৭ বছরের বাচ্চার মাথায় পানি ঢালছেন। জিজ্ঞেস করলাম কি হয়েছে। তিনি জানালেন ছেলেটা নর্দমায় পড়ে গিয়ে কাঁদছিল। তিনি তুলে নিয়ে এসে গা ধোয়াচ্ছেন। বুঝলেন হিমু সাহেব, একটা আস্তা লাক্স সাবান হারামজাদার গায়ে ডলেছি, তারপরেও গন্ধ যায় না। মনোয়ার উদ্দিন সাহেবের নামটা লিস্টে রাখা যেতে পারে, ফাইনাল স্ক্রুটিনিতে বাদ দিলেই হবে। আরও দুটো নাম ঝটপট লিখে ফেললাম। প্রসেস অব এলিমিনেশনের মাধ্যমে বাদ দেয়া হবে। এর মধ্যে আছে মোহাম্মদ রজব খন্দকার, সেকেন্ড অফিসার, লালবাগ থানা। তিনি একবার আমাকে বলেছিলেন, পুলিশ হয়ে জন্মেছি, ঘুষ খাব না, তা তো হয় না। গোয়ালাকে যেমন দুধে পানি মেশাতেই হয়, পুলিশকে তেমনি ঘুষ খেতে হয়। আমিও খাব, শিগগির খাওয়া ধরব। তবে ঠিক করে রেখেছি প্রথম ঘুষ খাবার আগে তরকারির চামচে 1 চামচ মানুষের গু খেয়ে নেব, তারপর শুরু করব জোরে সোরে। গুটা খেতে পারছি না বলে ঘুষ খাওয়া ধরতে পারছি না, তবে ঘুষ তো খেতেই হবে। একদিন দেখবেন আঙুল দিয়ে নাক চেপে চোখ বন্ধ করে 1 চামচ মানুষের গু খেয়ে ফেলব। জিনিসটা খেতে হয়তো বা খারাপ হবে না। কুকুরকে দেখেন না, কত আগ্রহ করে খায়। কুকুরের সঙ্গে মানুষের অনেক মিল আছে। এখন নাম হল 4টা। ১ একলেমুর মিয়া, ২ মনোয়ার উদ্দিন, ৩ মোহাম্মদ রজব খন্দকার, ৪ রূপা। মনোয়ার উদ্দিনের নাম রাখাটা বোধহয় ঠিক হবে না। বড়ই তরল স্বভাবের মানুষ। তরল স্বভাবের মানুষের পক্ষে পবিত্র থাকাটা কঠিন কাজ। তাকে প্রায়ই দেখা যায় ময়নার মার সামনে উবু হয়ে বসে গল্প করছেন। ময়নার মা মুখ ঝামটা দিয়ে বলছে, একটু সইরা বসেন না, এক্কেবারে শৈল্যের উপরে উইঠা বসছেন। হি হি হি, সেই হাসি প্রশ্রয়ের হাসি, আহ্বানের হাসি। তরল স্বভাবের মানুষ যত পবিত্রই হোক, এই হাসির আহ্বান অগ্রাহ্য করতে পারবে না। আমি লাল কালি দিয়ে মনোয়ার উদ্দিনের নাম কেটে দিলাম। দরজায় টোকা পড়ছে। আমি খাতা বন্ধ করে দরজা খুলে দিলাম। মনোয়ার সাহেব দাঁড়িয়ে আছেন। তিনি অত্যন্ত ব্যস্ত ভঙ্গিতে বললেন, 20টা টাকা ছাড়ুন তো হিমু সাহেব, স্পেশাল খানা হবে, রহমত বাবুর্চিকে নিয়ে এসে খাসির রেজালা আর পোলাও। আমি শুকনো মুখে বললাম, আমার কাছে একটা পয়সা নেই। সামান্য 20 টাকাও নেই? কি বলছেন আপনি? দেখি আপনার মানিব্যাগ। মনোয়ার সাহেব নাছোড় প্রকৃতির মানুষ। মানিব্যাগ দিয়ে দিলাম। শূন্য মানিব্যাগ তিনি খুবই বিস্ময়ের সঙ্গে দেখলেন। এত সুন্দর একটা মানিব্যাগ খালি করে ঘুরে বেড়ান কি করে? ঘুরে বেড়াই আর কোথায়, সারাদিনই তো বিছানায় শোয়া। আচ্ছা থাক, টাকা দিতে হবে না, আপনি আমার গেস্ট, আপনার খরচ আমি দেব। নো বিগ ডিল, তবে আপনাকে কাজ করতে হবে, বসিয়ে রেখে খাওয়াবো না। কি কাজ? আমার সঙ্গে বাজার সদাই করবেন, খাসির গোশত দেখে শুনে কিনতে হবে। চট করে প্যান্ট পরে নিন। আমি প্যান্ট পরলাম। মনোয়ার সাহেব এলেন পিছু পিছু। খাসির গোশত কেনা কোনো ইজি ব্যাপার না, বুঝলেন ভাই। ইট ইজ এ ডিফিকাল্ট জব। খাসির ওজন হতে হয় 7 সের। এর চেয়ে কম ওজনের হলে মাংস গলে যায়, বেশি হলে চর্বি হয়ে যায়। বুঝলেন? জি বুঝলাম। খাসির গোশত রান্না করাও খুব ডিফিকাল্ট। একটু এদিক ওদিক হলে অল গন। গোশত নষ্ট হয় কিসে বলুন তো? বলতে পারছি না। আলু দিয়েছেন কি কর্মকাবার। আলু গলে যায়, সরুয়া ঠিক হয়ে যায়। ভদ্রলোকের হাত থেকে যে করেই হোক উদ্ধার পেতে হবে। কোনো বুদ্ধি মাথায় আসছে না। মনোয়ার ভাই, বলুন। একটু বসুন তো আমার ঘরে। এক দৌড় দিয়ে নিচ থেকে আসছি, একটা পান খেয়ে আসি, বমি বমি লাগছে। যাওয়ার পথে পান কিনে নিলেই হবে। না না, এক্ষুনি পান লাগবে। আমি ছুটে বের হয়ে এলাম। আর ফিরে না গেলেই হবে। মনোয়ার সাহেব অনেকক্ষণ আমার জন্য অপেক্ষা করবেন। নিজের ঘর থেকে তালা এনে আমার ঘর বন্ধ করবেন। নিচে খানিকটা খোঁজখবরও করবেন, তারপর সব পরিষ্কার হবে। তিনি 7 সের ওজনের খাসি কিনতে বের হবেন। মোড়ের পানের দোকান থেকে একটা পান কিনলাম। পান খাওয়ার কথা বলে বের হয়েছি, না খাওয়াটা ঠিক হবে না। মিথ্যার সঙ্গে খানিকটা সত্য মিশে থাকুক।
যদিও ভোরবেলা আমি কখনো পান খেতে পারি না। ঘাস খেয়ে একটা দিন শুরু করার মানে হয় না। ঘাস যদি খেতেই হয় দিনের শেষ ভাগে খাওয়া ভালো। কোথায় যাব ঠিক করতে পারছি না। ইয়াকুব সাহেবকে কি বলে আসব চিন্তা করবেন না, কাজ এগোচ্ছে। নাম লিস্ট করা শুরু হয়েছে, গোটা 20 নাম পাওয়া গেছে। সেখান থেকে নাম কাটতে কাটতে একটা নামে আসব, সময় লাগবে। ধৈর্য ধরতে হবে। মানুষের ধৈর্য নেই, মানুষের বড়ই তাড়াহুড়া। পবিত্র গ্রন্থ কোরআন শরীফেও বলা হয়েছে, হে মানব সন্তান, তোমাদের বড়ই তাড়াহুড়া। বেশ কয়েকটা খালি রিকশা আমার সামনে দিয়ে যাচ্ছে। রিকশাওয়ালারা আশা আশা চোখে তাকাচ্ছে আমার দিকে। খালি রিকশা দেখলেই চড়তে ইচ্ছা করে। ভুল বললাম, খালি রিকশা চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখলে চড়তে ইচ্ছা করে না। চলন্ত খালি রিকশা দেখলে চড়তে ইচ্ছা করে। আমি এরকম চলন্ত একটা রিকশায় প্রায় লাফিয়ে উঠে পড়লাম। রিকশাওয়ালা হাসিমুখে ঘাড় ঘুরিয়ে আমাকে দেখল। কোথায় যেতে চাই কিছু জানতে চাইল না। মনে হচ্ছে এ বিপজ্জনক ধরনের রিকশাওয়ালা, যেখানে সে রওনা হয়েছে সেখানেই যাবে। মাঝপথে লাফ দিয়ে রিকশা থেকে নেমে পড়লেও কিছু বলবে না, ভাড়া দেন বলে চেঁচাবে না। ঢাকা শহরে রিকশাওয়ালাদের সাইকোলজি নিয়ে কেউ এখনও গবেষণা করেননি। গবেষণা করলে মজার মজার জিনিস বের হয়ে আসত। মতিঝিলের কাছে আমি লাফ দিয়ে রিকশা থেকে নামলাম। রিকশাওয়ালা আবার হাসিমুখে তাকাল, সে রিকশার গতি কমাল না। যে গতিতে চালাচ্ছিল সেই গতিতেই চালাতে লাগল। আর তখনই বুঝতে পারলাম এই রিকশাওয়ালা আমার পূর্ব পরিচিত। এর নাম হাসান। হাসানের কি যেন একটা ইন্টারেস্টিং গল্প আছে, গল্পটা মনে পড়ছে না। আচ্ছা, হাসানের নামটা কি লিস্টিতে তুলব? আপাতত থাক, পরে কেটে দিলেই হবে। প্রসেস অব এলিমিনেশন। হারাধনের 10টি ছেলে দিয়ে শুরু হবে, শেষ হবে এক ছেলেতে। বড় খালুর অফিস মতিঝিলে। অনেকদিন পর তার অফিস ঘরে উঁকি দিলাম। ভুরভুর করে এলকোহলের গন্ধ আসছে। খালু সাহেব মনে হয় এলকোহলের মাত্রা বাড়িয়েই দিচ্ছেন। আগে অফিসে এলে এই গন্ধ পাওয়া যেত না, এখন যায়। আসব খালু সাহেব? আয়। বোঝাই যাচ্ছে তিনি প্রচুর পান করেছেন। এমনিতে তিনি আমাকে তুমি করে বলেন, মাতাল হলেই তুই। মাতালরা অন্তরঙ্গ ভঙ্গিতে কথা বলতে ভালোবাসে। আমি ঘরে ঢুকতে ঢুকতে বললাম, গরমের মধ্যে স্যুট পরে আছেন কেন? খালু সাহেব ভুরু কুঁচকে তাকিয়ে রইলেন। মনে হচ্ছে আমাকে চিনতে পারছেন না। বসতে পারি খালু সাহেব? নাকি জরুরি কিছু করছেন? বস। আমি বসলাম। খালু সাহেবকে বুড়োটে দেখাচ্ছে। চকচকে টাইও তাঁর বুড়োটে ভাব ঢাকতে পারছে না। আমি পরিস্থিতি স্বাভাবিক করার জন্যে বললাম, ভূমিকম্প টের পেয়েছিলেন? বড় খালু ভূমিকম্পের ধার দিয়ে গেলেন না, নিচু গলায় বললেন, চা খাবি? হুঁ। তিনি যন্ত্রের মতো বেল টিপে চায়ের কথা বললেন। আমি হাসিমুখে বললাম, এলকোহলের গন্ধ পাচ্ছি। বড় খালু রোবটের মতো গলায় বললেন, টেবিলে বার্নিশ লাগানো হয়েছে। বার্নিশের গন্ধ পাচ্ছিস? ও আচ্ছা। আমি ভেবেছিলাম আপনি বোধহয় আজকাল অফিসেও চালাচ্ছেন। ঠিকই ভেবেছিস। ভালোমতোই চালাচ্ছি। কেউ এলে বলি টেবিলে বার্নিশ দিয়েছি। সন্দেহ বাতিকগ্রস্ত লোকজন লজ্জা পেয়ে যায়, তুই যেমন পেয়েছিস। কিন্তু আপনার সঙ্গে খানিকক্ষণ কথা বলার পরই তো সবাই বুঝে যায় যে বার্নিশ টেবিলে না, আপনি বার্নিশ লাগিয়েছেন আপনার স্টমাকে। কেউ কিচ্ছু বোঝে না, মানুষের ইন্টেলিজেন্সকে ইনফ্লুয়েন্স করা যায়। হিউম্যান ইন্টেলিজেন্সের এইটাই হলো বড় ত্রুটি। বুঝতে পারছিস? নে চা খা। চা খেয়ে বিদেয় হয়ে যা। টাকা পয়সা লাগবে? না। নিষ্পাপ মানুষ খুঁজে বেড়াচ্ছিস? পাওয়া গেছে। গোটা 20 নাম পাওয়া গেছে, এদের মাঝখান থেকে বের করতে হবে। গোটা 20 নাম পেয়েছিস, বলিস কি? সারা পৃথিবীতে তো 20টা নিষ্পাপ লোক নেই। স্ট্রেঞ্জ, নামগুলো পড়তো শুনি। পড়া যাবে না, গোপন। এই 20টা নাম পেলি কোথায়? পরিচিতদের মাঝখান থেকে জোগাড় করেছি। ছেলে কটা মেয়ে কটা? 50-50, 10টা ছেলে 10টা মেয়ে। বড় খালুকে উত্তেজিত মনে হচ্ছে, চোখ বড় বড় করে তাকাচ্ছেন। মাতাল মানুষ সহজেই উত্তেজিত হয়। বাই এনি চান্স তোর খালার নাম নেই তো? আমি হাসলাম। সেই হাসার যে কোনো অর্থ হতে পারে। বড় খালু সেই হাসিনা সূচক ধরে নিলেন। গুড়। অতি পাপিষ্ঠা মহিলা। 7টা দোজখের মধ্যে সবচেয়ে খারাপটায় তার স্থান হবে বলে আমার বিশ্বাস। তাই নাকি? অবশ্যই তাই। 7টা দোজখের নাম জানিস? না। 7টা দোজখ হল: 1. জাহান্নাম, 2. হারিয়া,
3 সাকার, 4 হুতামাহা, 5 শাইর, 6 জাহিম, 7 লাজা। দোজখের নাম মুখস্থ করে রেখেছেন, ব্যাপার কি? যেতে হবে তো ওইখানেই, কাজেই মুখস্থ করেছি। আপনি নিশ্চিত যে দোজখে যাবেন? অবশ্যই নিশ্চিত। তবে আমার স্থান সম্ভবত 7 নম্বর দোজখে হবে। 7 নম্বর দোজখ হল লাজা। এখানে শাস্তি কম। আমার শাস্তি কমই হবে। বড় ধরনের পাপ বলতে গেলে কিছুই করিনি। যেমন ধর, মানুষ খুন করিনি। মানুষ খুন করেননি। না, মানুষ খুন করার ইচ্ছা হয়েছে কি না বলুন? তা হয়েছে। অনেকবারই ইচ্ছা হয়েছে। খুন করা এবং খুন করার ইচ্ছা প্রকাশ করা তো প্রায় কাছাকাছি, তা ঠিক। এই জন্যেই তো আমার স্থান হবে লাজায় কিংবা জাহিমে। আমি পকেট থেকে খাতাটা বের করতে করতে বললাম, মজার ব্যাপার কি জানেন বড় খালু, আপনার নাম কিন্তু নিষ্পাপ মানুষদের তালিকায় আছে। বলিস কি? বড় খালু হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। মনে হচ্ছে তার মদের নেশা কেটে যাচ্ছে। দেখতে চান? তুই ঠাট্টা করছিস নাকি? না, ঠাট্টা করব কেন? আমি খাতা খুলে বড় খালুর নাম দেখিয়ে দিলাম। তিনি থ হয়ে বসে আছেন। টেবিলের উপর রাখা পানির গ্লাসের পানি এক চুমুকে শেষ করে দিলেন। বড় খালু যাই, তিনি হ্যাঁ না কিছুই বললেন না, খক খক করে কাশতে লাগলেন। ভয়াবহ কাশি। মনে হচ্ছে কাশির সঙ্গে ফুসফুসের অংশ বিশেষ উঠে আসবে। আমি তার কাশি থামার জন্যে অপেক্ষা করছি। একটা লোক প্রাণপণে কাশছে, এই অবস্থায় তাকে ফেলে চলে যাওয়া যায় না। হিমুজি, তুই সত্যি তাহলে আমার নাম তোর লিস্টে তুলেছিস? নামটা খচ করে কেটে ফেল। তুই একটা কাজ কর, পাপীদের একটা লিস্ট কর। সেই লিস্টের প্রথম দিকে আমার নাম লিখে রাখ, ইন ব্লক লেটার্স। আপনি চাইলে করব না, ডু ইট, এক্ষুনি কর, এই নে কাগজ, পরে একসময় লিখে নেব। নো, এক্ষুনি করতে হবে, রাইট নাও। বড় খালু হুঙ্কার দিলেন। হুঙ্কারের শব্দে সচকিত হয়ে তার খাস বেয়ারা পর্দার আড়াল থেকে মাথা বের করল। বড় খালু বললেন, ভাগো, মারেগা, থাপ্পড়। বাঙালি মাতাল যখন হিন্দি বলতে থাকে, তখন বুঝতে হবে অবস্থা শোচনীয়। এদের ঘাঁটাতে নেই। আমি দ্রুত পাপীদের একটা তালিকা তৈরি করলাম। 1, 2, 3 করে 10টা নম্বর বসিয়ে 4 নম্বরে বড় খালুর নাম লিখে কাগজটা তাঁর দিকে বাড়িয়ে ধরলাম। 4 নম্বরে কি মনে করে লিখলি? কেটে 1 নম্বরে দে। আমার কথা তুই কি আমার চেয়ে বেশি জানিস? গাধা কোথাকার। গিদ্ধর কি বাচ্চা, সান অফ গিদ্ধর। আমি দেরি করলাম না, তৎক্ষণাৎ তাঁর নাম কেটে 1 নম্বরে নিয়ে গেলাম। এখন আরেকটা নাম লেখ, মুন্সি বদরুদ্দিন। ক নম্বরে লিখব? এই লিস্টে না, পুণ্যবানদের লিস্টে। মুন্সি বদরুদ্দিন একজন পুণ্যবান ব্যক্তি? হ্যাঁ, এই লোক হল পূর্ত মন্ত্রণালয়ের একজন ক্লার্ক। 1 পয়সা ঘুষ খায় না। পূর্ত মন্ত্রণালয়ের ক্লার্ক কিন্তু ঘুষ খায় না। চিন্তা করেছিস কত বড় ব্যাপার? পূর্ত মন্ত্রণালয়ের ক্লার্কদের কি ঘুষ খেতেই হয়? অবশ্যই খেতে হয়। দৈনিক খাদ্য গ্রহণের মতো খেতে হয়। তুই ওই লোকের কাছে যাবি, তার পা ছুঁয়ে সালাম করবি। পুণ্যবানদের স্পর্শ করলে মন পবিত্র হয়। মুন্সি বদরুদ্দিন তালুকদার, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, বেঁটেখাটো লোক, খুব পান খায়। আমি তাহলে উঠি বড় খালু, আরেকটু বস। তোর সঙ্গে কথা বলতে ভালো লাগছে। মুন্সি বদরুদ্দিন সাহেবের কাছে একটু যাব বলে ভেবেছি। যাব বললেই তো যেতে পারবি না। সেক্রেটারিয়েটে ঢুকবি কি করে? পাশের ব্যবস্থা করতে হবে। টেলিফোনে তোর পাশের ব্যবস্থা করে দিই, চা খাবি আর 1 কাপ? না, মাতালরা অন্যে কি বলছে তা শোনে না, তার কাছে শুধু নিজের কথাই সত্য। বড় খালু হুঙ্কার দিয়ে বললেন, ওই, চা দিতে বললাম না। তিনি টেবিলের কাবার্ড খুলে সাদা রঙের চ্যাপ্টা বোতল খুলে 1 ঢোক তরল পদার্থ মুখে ঢেলে নিলেন। সঙ্গে সঙ্গে গিলে ফেললেন না, কুলকোচার মতো শব্দ করতে লাগলেন। ভালো জিনিস চট করে গিলে ফেলতে তার মনে হয় মায়া লাগছে। মুখে যতক্ষণ রাখা যায় ততক্ষণই আরাম। হিমুজি বড় খালু, তুই কেমন আছিস? খুব ভালো আছি। আপনার অবস্থা তো মনে হয় কাহিল। আমিও ভালো আছি, সুখে আছি, আনন্দে আছি। তবে চারপাশের এখন যে অবস্থা, এই অবস্থায় আপনি আনন্দে থাকা যায় না। তরল পদার্থের কিছু সাহায্য লাগে, বুঝতে পারছিস রে গাধা? গিদ্ধর কি ছানা, বুঝলি কিছু? বোঝার চেষ্টা করছি। পারবি, তুই বুঝতে পারবি। তোর বুদ্ধি শুদ্ধি আছে। তুই যে পুণ্যবান আর পাপীদের লিস্ট করছিস, খুব ভালো করছিস। পত্রিকায় এই লিস্ট ছাপিয়ে দিতে হবে। একদিন ছাপা হবে পুণ্যবানদের তালিকা।
আরেকদিন ছাপা হবে পাপীদের তালিকা। উঠি বড় খালু, এসেই উঠি উঠি করছিস কেন? সেক্রেটারিয়েটে ঢোকার পাশের ব্যবস্থা করে দিই। বড় খালু টেলিফোন টেনে নিলেন, তার কপাল খুব ঘামছে, মুখ হাঁ হয়ে আছে। টেলিফোনের ডায়ালও ঠিকমতো ঘোরাতে পারছেন না। তিনি ডায়াল ঘোরাচ্ছেন আর মুখে বলছেন, হ্যালো হ্যালো। মুন্সি বদরুদ্দিন তালুকদারকে পাওয়া গেল না, তিনি দুদিন ধরে আসছেন না। আমি তার বাসার ঠিকানা চাইলাম। অফিসের একজন মধুর গলায় বললেন, ঠিকানা দিয়ে কি করবেন? একটু কাজ ছিল। কি কাজ বলুন, দেখি আমরা করতে পারি কি না। উনার সঙ্গেই আমার কাজ ছিল। উনার সঙ্গে কাজ থাকলে তো ওনার কাছে যাবেন। বসুন না, দাঁড়িয়ে আছেন কেন? আমি বসলাম। ভদ্রলোক নিচু গলায় বললেন, সিগারেটের বদঅভ্যাস আছে, খাই মাঝে মধ্যে। মাঝে মধ্যে খাওয়াই ভালো, বিরাট খরচের ব্যাপার, স্বাস্থ্য নষ্ট, পরিবেশ নষ্ট। নেন সিগারেট নেন। তিনি শার্টের পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলেন। বেনসান অ্যান্ড হিজেস, 70 টাকা করে প্যাকেট। এই কেরানি ভদ্রলোক বেতন কত পান? 1003। তিনি খান বেনসান। ভদ্রলোক নিজেই লাইটার দিয়ে সিগারেট ধরিয়ে দিলেন। সেই লাইটারও কায়দার লাইটার, যতক্ষণ জ্বলে ততক্ষণ বাজনা বাজে। ভদ্রলোক বললেন, কাজটা কি মিউটেশন? বড়ই জটিল কাজ। এই দপ্তরের সব কাজই জটিল। জমিজমা বিষয় সম্পত্তির কাজ। মানুষের কোনো মূল্য নাই, জমির মূল্য আছে। বুঝলেন কিছু? আমি বুঝদারের মতো মাথা নাড়লাম। একটা নামজারির কাজ 1.5 বছর 2 বছর ঝুলে থাকে। নামজারি ব্যাপারটা কি? নামজারি বুঝলেন না? মনে করুন আপনি কিছু জমি কিনলেন। যার কাছ থেকে কিনলেন সরকারি রেকর্ডে আছে তার নাম। এখন তার নাম খারিজ করে আপনার নাম লিখতে হবে, এটাই নামজারি। একজনের নাম কেটে আরেকজনের নাম লিখতে 1.5 বছর লাগে। 1.5 বছর তো কম বললাম, মাঝে মাঝে 2-3 বছরও লাগে। নাম খারিজ করা তো সহজ ব্যাপার না। এটাকে সহজ করা যায় না। কিভাবে সহজ করবেন? সবার নাম খারিজ করে দিন। এক্কেবারে লাল কালি দিয়ে খারিজ করে জমির মূল মালিকের নাম লিখে দিন। ভদ্রলোক হতভম্ব গলায় বললেন, জমির মূল মালিক কে? যিনি জমি সৃষ্টি করেছেন তিনিই মূল মালিক। সবার নাম কেটে আল্লাহর নাম লিখতে বলছেন? জি। আপনার কি ব্রেইন ডিফেক্ট? কিছুটা ডিফেক্ট। দেখুন ভাই সাহেব, পৃথিবীর জমি আমরা ভাগাভাগি করে নিয়েছি, নামজারি করছি। জোছনা কিন্তু ভাগাভাগি করে নিইনি। এমন কোনো সরকারি অফিস নেই যেখানে জোছনার নামজারি করা হয়, একজনের জোছনা আর একজন কিনে নেয়। ভদ্রলোক আমার কথায় তেমন অভিভূত হলেন না। পাগলদের মজার মজার কথায় কেউ অভিভূত হয় না, বিরক্ত হয়। তিনি একটা ফাইল খুলতে খুলতে বললেন, আপনি এখন যান, কাজ করতে দিন। অফিস কাজের জায়গা, আড্ডা দেওয়ার জায়গা না। একটা সিগারেট দিন, সিগারেট খেয়ে তারপর যাই। তিনি এমনভাবে তাকালেন যেন এমন অদ্ভুত কথা তিনি এই জীবনে শোনেননি। আমি হাই তুলতে তুলতে বললাম, সিগারেট না খেয়ে আমি উঠব না। সিগারেট খাব, চা খাব। আর ভাই শুনুন, আমার হাতে কোনো পয়সা কড়ি নেই। আমি যে মুন্সি বদরুদ্দিন তালুকদারের বাসায় যাব, তার জন্যে আপ অ্যান্ড ডাউন রিক্সা ভাড়াও দেবেন। ভদ্রলোক চোখ বড় বড় করে তাকিয়ে আছেন। আমি গুনগুন করছি, বিধি ডাগর আঁখি যদি দিয়েছিল, তবে আমার পানে কেন পড়িল না? কই ভাই, দিন, সিগারেট দিন। ভদ্রলোক সিগারেট প্যাকেট বের করলেন। মুন্সি সাহেবের বাসার ঠিকানা সুন্দর করে একটা কাগজে লিখে দিন। ওনার ঠিকানা জানি না, না জানলে জোগাড় করুন। আপনি না জানলেও কেউ না কেউ নিশ্চয়ই জানে। সেই সঙ্গে আপনার নিজের ঠিকানাটাও এক সাইডে লিখে দেবেন। সময় পেলে এক ফাঁকে চলে যাব। ভাই, আপনার নাম তো এখনও জানলাম না। চুপ থাকেন, ধমক দেবেন না ভাই, পাগল মানুষ। ধমক দিলে মাথা আওলা হয়ে যায়। কয়েকটা সিঙ্গারা আনতে বলুন তো। খিদে লেগেছে। কেউ কিছু বলছে না, আমার দিকে তাকিয়ে আছে। আমি আনন্দিত গলায় বললাম, ভূমিকম্পের সময় আপনারা কে কোথায় ছিলেন? কথা বলবেন না, চা খান। সিঙ্গারা আনতে বলুন। ঘুষের পয়সার সিঙ্গারা খেয়ে দেখি কেমন লাগে। আমি চেয়ারে বসে পা দোলাচ্ছি। অফিসের সবাই মোটামুটি হতভম্ব দৃষ্টিতে আমাকে দেখছে। মুন্সি বদরুদ্দিনের যে ঠিকানা তারা লিখে দিল, সেই ঠিকানায় এই নামে কেউ থাকে না, কোনোদিন ছিলও না। ওরা ইচ্ছা করে একটা বদমায়েশি করেছে, তবে ওরা এখনও বোঝেনি আমিও কচ্ছপ প্রকৃতির। কচ্ছপের মতো যা একবার কামড়ে ধরি তা আর ছাড়ি না। পূর্ত মন্ত্রণালয়ে আমি একবার না, প্রয়োজনে লক্ষবার যাব। দরকার হলে পূর্ত মন্ত্রণালয়ের বারান্দায় মশারি খাটিয়ে রাতে ঘুমোব। সারা দুপুর রোদে রোদে ঘুরলাম। ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ঘুমোতে গেলাম সোহরাওয়ার্দী উদ্যানে।
ভরদুপুরে ঘুমানোর জন্যে বাংলাদেশ সরকার ভালো ব্যবস্থা করেছেন। ধন্যবাদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। পার্কগুলো কোনো মন্ত্রণালয়ের অধীনে জানা নেই। জানা থাকলে ওদের একটা থ্যাঙ্কস দেয়া যেত। গাছের নিচে বেঞ্চ পাতা, পাখি ডাকছে, এখানে ওখানে প্রেমিক প্রেমিকারা গল্প করছে। এরা এখন কিছুটা বেপরোয়া। ভরদুপুর হলো বেপরোয়া সময়। কেউ তাদের দেখছে কি দেখছে না তা নিয়ে মাথা ব্যথা নেই। স্কুল ড্রেস পরা বাচ্চা বাচ্চা মেয়েদেরও দেখা যায়। এরা স্কুল ফাঁকি দিয়ে আসে। একটা আইন কি থাকা উচিত না, 18 বছর বয়স না হলে ছেলেবন্ধুর সঙ্গে পার্কে আসতে পারবে না। আইন যারা করেন তাদের ডেকে এনে এক দুপুরে পার্কটা দেখাতে পারলে হতো। সেই লোক মেয়েটির গায়ের নানান জায়গায় হাত দিচ্ছে। মেয়েটি খিলখিল করে হাসছে, চাপা গলায় বলছে, এরকম করেন কেন? সুরসুরি লাগে তো। লোকটা ঠোঁট সরু করে বলল, আদর করি, আদর করি। বলতে বলতে মেয়েটাকে সে টেনে কোলে বসিয়ে ফেলল। আমি কঠিন গলায় লোকটাকে বললাম, তুই কে রে? কোনো ভদ্রলোককে তুই বললে তার আক্কেল গুড়ুম হয়ে যায়। কি বলবে ভাবতে ভাবতে মিনিট খানেক লেগে যায়। আমি তাকে কিছু ভাবার সুযোগ দিলাম না। হুঙ্কার দিয়ে বললাম, এই মেয়েকে তুই একে চটকাচ্ছিস কেন রে শুয়োরের বাচ্চা? তুই চল আমার সঙ্গে থানায়। আমি ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লোক। তোদের মতো বদমাইশ ধরার জন্যে ঘুমের ভান করে শুয়ে থাকি। মেয়েটাকে কোল থেকে নামা, নামিয়ে উঠে দাঁড়া, কানে ধর, উঠ বস কর। মেয়েটাকে কোল থেকে নামাতে হলো না। সে নিজেই নেমে পড়ল এবং কাঁদার উপক্রম করল। লোকটি কি যেন বলতে গিয়ে থেমে গেল। তারপর আমার কিছু বুঝবার আগেই ছুটে পালিয়ে গেল। আমি হাই তুলতে তুলতে বললাম, এই লোককে খুকি? আমার মামা। আপন মামা? উহুঁ। দূরের মামা? হুঁ। পলিন? ওই লোকটার নাম কি? পলিন ফ্যাকাশে হয়ে গিয়ে বলল, আপনি আমার নাম জানেন? আমি তোমার নাড়ি নক্ষত্র জানি। ওই লোকটা যে বদ তা কি বুঝতে পারছ? পলিন ঘাড় বাঁকিয়ে রাখল। সে লোকটাকে বদ বলতে রাজি নয়। বুঝলে পলিন, লোকটা মহাবদ। বদ না হলে তোমাকে ফেলে পালিয়ে যেত না। বদরাই বিপদের সময় বন্ধুকে ফেলে পালিয়ে যায়। উনি বদ না। কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। এরকম কারোর সঙ্গে যদি আর কোনোদিন দেখি তাহলে কি করব জানো? না, না জানাই ভালো। যাও, এখন স্কুলে যাও। এখন থেকে তোমার উপর আমি লক্ষ্য রাখব। একদিন তোমাদের বাসায় চা খেতে যাব। আপনি কি চেনেন আমার বাসা? চিনি না, কিন্তু তারপরেও যাব। আপনি কি আমার মাকে সব বলে দেবেন? তুমি নিষেধ করলে বলবো না। আপনি কি আমার মাকে চেনেন? না। পলিন স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার মুখ থেকে কালো ছায়া সরে যাচ্ছে। সে খানিকক্ষণ ইতস্তত করে বলল, আমার মামাকে আপনি খারাপ ভাবছেন। উনি কিন্তু খারাপ না। তাই নাকি? উনি খুব অসাধারণ। বলো কি? আমার তো অসাধারণ মানুষই দরকার। ঠিক অসাধারণ নয়, পবিত্র মানুষ। আমি পবিত্র মানুষদের একটা লিস্ট করছি। তুমি কি মনে করো ওই লিস্টে তার নাম রাখা যায়? অবশ্যই যায়। তার কি নাম? রেজা মামা। রেজাউল করিম। আমি পকেট থেকে লিস্ট বের করে লিখলাম, রেজাউল করিম। এখন এই পলিন মেয়েটাকে চেনা চেনা লাগছে। কোথায় যেন তাকে দেখেছি। তার ভুরু কুঁচকানোর ভঙ্গি খুব পরিচিত। পলিন চলে যাবার পর বুঝলাম, এই মেয়ে আলেয়া খালার নাতনি। মেয়েটার মার নাম খুকি। পলিন যেখানে বসেছিল সেখানে সে তার পেন্সিল বক্স ফেলে গেছে। বক্সটা ফিরিয়ে দিয়ে আসতে একদিন যেতে হবে ওদের বাসায়। পবিত্র মানুষ জনাব রেজাউল করিম সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে। ইয়াকুব আলী সাহেবের ম্যানেজার মঈন খান আজ স্যুট পরেছেন। আজ তাকে আরও সুন্দর লাগছে। বয়স কম লাগছে। গলায় লাল রঙের টাই। লাল টাইয়ে ভদ্রলোককে খুব মানিয়েছে। যারা কোনোদিন টাই পরে না তার ভদ্রলোককে দেখলে টাইয়ের দরদাম করবে। সালাম আলাইকুম মঈন সাহেব। ওয়ালাইকুম সালাম। এই আপনি কোত্থেকে? সেই যে গেলেন, আর কোনো খোঁজ খবর নেই। স্যার খোঁজ করেন, আমি কিছু বলতে পারি না। আপনার মেসের ঠিকানায় 2 দিন লোক পাঠিয়েছি। আপনি তো ভাই মেসে থাকেন না। কোথায় থাকেন?